কঠিন যুদ্ধে আপনারা যারা প্রেস মিডিয়ার লোকরা আপনারাও তার অংশীদার, আপনারা এসেছেন। আমাদের পার্টির তরফ থেকে এবং বামফ্রন্টের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে নির্বাচন গেল, এটা উপনির্বাচন ঠিকই, কিন্তু এই উপনির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের আগামী রাজনীতির একটা বিরাট যে ভবিষ্যতের একটা কি বলে দিকচিহ্ন আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে তা ত্রিপুরাজ্যের মানুষ, সারা দেশের মানুষ প্রত্যক্ষ করার তাদের সুযোগ হয়েছে। আমি প্রথমত যে গণতন্ত্র রক্ষার লড়াই এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যে আজকে এই 4টা বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর যে লড়াই, সে লড়াইকে আমাদের পার্টির তরফ থেকে এবং বামফ্রন্টের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবেও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যেভাবে শুধু আজকে সকাল থেকে না, এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দল এটাকে আরেকটা প্রহসনে পরিণত করার জন্য তাদের সমস্ত যে চক্রান্ত, তাদের যে অপকর্ম চালিয়েছে, যে এটাকে ডিফেন্ড করার জন্য যে আজকে বিশেষ করে আমাদের এই আগরতলা শহরের 2টি কেন্দ্রের নির্বাচক মণ্ডলী, অন্য 2টি কেন্দ্রেও তারা তাদের সে রাজনৈতিক প্রজ্ঞা, তার চেতনার তার বহিঃপ্রকাশ তারা করেছেন। তার সাথে ত্রিপুরাজ্যের যে বড় শাসক দল, মানে এই শাসক জোটের যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি, তারা যে রাজনৈতিকভাবে কতটুকু ব্যাংক্রাফট, দেউলিয়া এবং জনগণ থেকে টোটালি আইসোলেটেড, বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকে অতি নগ্নভাবে তার সাক্ষ্য, তার প্রমাণ তারা দিয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রের প্রার্থী, কিন্তু যেভাবে এই ভোটকে প্রহসনে পরিণত করার জন্য যে এত নগ্নভাবে তারা নেমেছে, সারা ত্রিপুরাজ্য থেকে সমাজ বিরোধীদেরকে এখানে ভাড়া করে এনেছে, এখানে যে হুমকি, ভয় দেখানো, যারা ভোটার, বিরোধী দলের পোলিং এজেন্ট, তাদের উপর দৈহিক আক্রমণ, এবং আপনারা যারা সংবাদ সংগ্রাহক, যারা এই খবর জনগণকে পৌঁছাবেন, আপনাদের উপরও প্রাণঘাতী হামলা। এটা যে একটা দল, একটা রাজনৈতিক দল কতটুকু নগ্ন হয়ে গেলে পরে, মরিয়া হয়ে গেলে পরে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পরে হতে পারে, আজকে সারা দেশ আপনাদের দৌলতে, মিডিয়া দৌলতে এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে। এবং এটা যে তাদের যে চূড়ান্ত জনবিচ্ছিন্নতা এবং গত 4.5 বছরে তাদের অপকর্মের কারণে যে হতাশা কাজ করেছে, তারই প্রতিফলন যে আগামী কটা দিন টিকে থাকার একটা মরিয়া চেষ্টা। কিন্তু এর মধ্য দিয়েই শাসক দল জানিয়ে দিল তাদের দিন ফুরিয়ে গেছে, তাদের দিন শেষ। তৃতীয়ত, আমি অবশ্যই, যেহেতু গত 4.5 বছর কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার অধীনে নির্বাচন, কি রাজ্য ইলেকশন কমিশন অধীনে নির্বাচন, ত্রিপুরা রাজ্যের মানুষ এই রাজ্যের যে নির্বাচনগুলোকে যেভাবে দেখতে অভ্যস্ত হয়েছে,
এই ইলেকশন মেশিনারি, এদিক থেকে এবার একটা ব্রেক থ্রু করার, টু ব্রেক দি ব্যারিয়ার, কে না এভাবে চলে না, এভাবে চলতে পারে না, তার একটা চেষ্টা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, বিশেষ করে আমাদের যে সিইউর অফিস, তার অধীনে অল্প সংখ্যক যে অফিসাররা আছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তারা মানে আন্তরিকতার সাথে, সততার সাথে তাদের ভূমিকা গণতন্ত্র রক্ষায় তারা চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যের পুলিশের যে উপর স্তরের একটা অংশের অকর্মণ্যতা, অপদার্থতা, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তাদের অশ্রদ্ধা, এবং ত্রিপুরাজ্যের এই দুর্নীতি পরায়ণ শাসক দলের কাছে তাদের যে কিভাবে আত্মসমর্পণ করেছে, এই নির্বাচনেও তাদের চূড়ান্ত অসহযোগিতার কারণে যে চিফ ইলেকশন অফিসার এবং তার অফিসের, তার টিমের এই চেষ্টা সত্ত্বেও তার সবটা ফলপ্রসূ হতে পারেনি। আরও দুর্ভাগ্যের যে নিচু তলার পুলিশ অফিসারদের মধ্যে এসপি এবং তার তলার একটা অংশ, আমি সবাইকে দায়ী করব না, একটা অংশ মানে তাদের যে জনবিরোধিতার, এই যে শাসক দলের যে তল্পি বাহক হয়ে চলার যে প্রবণতা, একটু কাটাতে পারেনি। কিন্তু এই নির্বাচনে মানুষ যে ছুরির আঘাত খেয়ে বারে বারে আক্রান্ত হয়ে বারে বারে ভোট কেন্দ্র থেকে ফিরে আসে, আবার ভোট কেন্দ্রে যাওয়ার, 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের যে তাদের ভোট দেওয়ার যে স্পৃহা, এটা এই সমস্ত কারাপ্ট পুলিশ অফিসারদের জন্য আগামী দিনের জন্য একটা সাবধান বাণী দিচ্ছে। হয় তারা শুধরান, নতুবা এই সরকার মেয়াদ হার্ডলি আগামী 6-7 মাস। এতে কেউ এই সমস্ত অফিসার যারা এইভাবে গণতন্ত্র হত্যা করছে, তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, তারা রেহাই সেখানে পাবে না। এবং অবশ্যই এই ক্ষেত্রেতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, যদিও তাদের ভূমিকা একটু লিমিটেড ছিল, তাদের ভূমিকা ছিল উইদিন দি বুথ, পোলিং স্টেশনের ভেতরে, আমরা তাদের ভূমিকাকেও আমরা প্রশংসা করব। যদি প্যারামিলিটারি ফোর্স তারা ঠিক সেরকম ইতিবাচক বা সাংবিধানিক দায়িত্ব পালন না করতেন, বাইরে পুলিশ অফিসাররা যেরকমভাবে বিজেপির হয়ে কানামাছি খেলেছে, তাহলে এই ভোট আরও বেশি প্রহসনে পরিণত হতে পারত, আরও বেশি খারাপ হতে পারত। তৃতীয়ত, যেটা আমি আগেই বলেছি, যে ভোটারদের 4টা কেন্দ্রে ভোট হয়েছে বলবো। প্রথমত আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো ধর্মনগরের যুবরাজনগর কেন্দ্রের ভোটারদের এবং সেখানকার ইলেকশন মেশিনারি অর্থাৎ প্রশাসনকেও। এরা সমস্ত চক্রান্ত, সেখানেও 2 মন্ত্রী আগরতলা যেরকমভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু কোন রকমে তাদের কাছে মাথা নত করেনি। ধলাইয়ে সুরমা বিধানসভা কেন্দ্র, এটা ত্রিপুরাজ্যে গত 4.5 বছরে যে কটা মহকুমা সন্ত্রাসবিদ্ধ, এই যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণের একটা মানে কি বলে উলঙ্গ চেহারা তার মধ্যে কমলপুর একটা, সেই জায়গায় যে কয়েকজন বিজেপির নেতা, একজন কেন্দ্রীয় উপমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রাজ্যের 2 মন্ত্রী, একজন সাংসদ থেকে যে গোটা নির্বাচনটাকে কিভাবে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে, সেখানেও প্রশাসন চেষ্টা করেছে। কিন্তু ওই যে বললাম, পুলিশের একাংশের সে অসহযোগিতার কারণে নির্বাচনটা সম্পূর্ণ একটা এই কি বলে ভালো মানে হওয়ার একটা সুযোগ থাকলেও
সেখানেও এটা কলঙ্কিত হয়েছে কিছুটা, সেখানেও যে ভোটারদের আমি ধন্যবাদ জানাবো। তো এরকম একটা পরিস্থিতিতে আজকে দেখেছেন আপনাদের ভিডিও ফুটেজে বা বিভিন্ন ইয়েতে অসংখ্য ছবি ফুটে উঠেছে। আজকে সারাটা দিন, গতকাল রাত থেকেই ট্রেনে, বাসে, গাড়িতে দলে দলে বাইরে থেকে বিজেপির আশ্রিত সমাজ বিরোধীরা আগটলা এসছে। আমরা এবং আরো অন্যান্য দলের তরফ থেকে তারা কোন জায়গায়, কোন হোটেলে, কোন হোস্টেলে, কার বাড়ি থেকেছে সঙ্গে সঙ্গে আমরা খবর দিয়েছি, পাবলিকের কাছ থেকে আমরা খবর পেয়েছি, যেটা অতীতে এরকম পাওয়া যেত না। এবার নতুন ইয়েতে সেখানকার পাড়া প্রতিবেশীরা, এবং আমি বললাম যেটা যে সিইও অফিস থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু থানার কিছু পুলিশ অফিসার গেছে কানামাছি, আগেই বলে দিয়েছে আমরা আসছি, তোমরা সরে থাকো। পুলিশ চলে এসছে, আবার তারা এসছে। এবং আজকে সকাল থেকেই যে বুথে বুথে বিভিন্ন পাড়াতে ভোটারদের আটকানোর, আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া, যারা ঢুকেছিল তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা, তা সত্ত্বেও যে ভোট হয়েছে সেদিক থেকে যে ভোটারদের যে ভূমিকা, এটাকে ভূয়সী প্রশংসা করব। কিন্তু ভোটারদের এবং ইলেকশন কমিশনের সমস্ত চেষ্টা সত্ত্বেও যে এই দুটো বিধানসভা কেন্দ্র যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন, 8 বরদোয়ালি এবং এখানে 6 আগরতলা, এখানে যে কয়েকটা বুথে সব জায়গাতেই চেষ্টা হয়েছে বুথ নষ্ট করার, কিছু ফলস বুথ দেওয়ার, বাধা দেওয়ার তো হয়েছেই, কিন্তু কয়েকটা বুথে চূড়ান্তভাবে সেখানে এটাকে ছাপ্পা ভোটারতি করা হয়েছে, এই পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। আমরা বামফ্রন্ট এবং সিপিআইএম এর তরফ থেকে এইসব জায়গাতে রিপোলিং আমরা দাবি করব বা দাবি করছি। এগুলি হলো এই 6 আগরতলার 11 নম্বর বুথ জগৎপুরে, 12 এবং 13 নম্বর বুথ দুটাই হলো অ্যালবার্ট ক্লাবের পাশে ভাটি অভয়নগর। তারপর 30 নম্বর বুথ, এটা হলো উজান অভয়নগরে, অভয়নগর হাই স্কুল সম্ভবত এটার পোলিং স্টেশন। তারপর 32 নম্বর বুথ, এটাও জগৎপুরে। আর 55 নম্বর বুথ, এটা ইচামুয়া চন্দ্রপুরের দিকে। এই 1, 2, 3, 4, 5, 6টা বুথে আমরা এই 6 আগরতলার আমরা রিপোলিং আমরা চাইছি, আমরা দাবি আমরা করব। 8 বরদোয়ালি, যেখানে মুখ্যমন্ত্রীকে মরিয়া হয়ে জেতানোর জন্য সারা রাজ্য থেকে গুন্ডাদেরকে মোবিলাইজ করা হয়েছে, সারাটা দিন তাণ্ডব করা হয়েছে, সেখানে আমরা 11টা বুথে আমরা রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো যে 1 নম্বর এবং 2 নম্বর বুথ, এটা রামনগরে, যেটাকে বলা হয়েছে মডেল বুথ এবং মহিলা দ্বারা পরিচালিত বুথ, সেখানে কোনো ওয়েবকাস্টিংই করা হয়নি। এমন মডেল ওই বিপ্লব দেব যেমন ত্রিপুরাজ্যকে একদম ইয়ে করে খোকলা করে মডেল করে দিয়েছে, এটাও আর একটা মডেল হয়েছে এরকম। তারপর 18 এবং 19 নম্বর বুথ, এটা সখীচরণ এই বিদ্যা মন্দিরে গোলবাজারের পাশে। 53 এবং 54 নম্বর বুথ, এটা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। তারপর 35 এবং 36 নম্বর বুথ, এটা হলো শঙ্করাচার্য স্কুল। 41 এবং 44 নম্বর বুথ, এটা হলো আতুর আশ্রম আইসিডিএস সেন্টার, এটা এমবিটিলার কাছে। আর 49 নম্বর বুথ, এটা হলো বিবেকানন্দ স্কুল প্রতাপগড়ে। এই 11টা বুথে 8 নম্বর কেন্দ্রে আমরা রিপোলিং আমরা দাবি করছি। তার সাথে 46 সুরমা বিধানসভা কেন্দ্রে, সেখানে সকাল থেকে কেন গতকাল রাত্রিবেলা রাত 3টা অবধি
মন্ত্রী মনোজ দেবের বাহিনী কমলপুর থেকে গিয়ে প্রায় 300 এই যে বাইক কি হেলমেট বাহিনী সেখানে দুর্গাচমনি, মরাছড়া, কচুছড়া এইসব জায়গাতে গিয়ে সারা রাত ধরে তাণ্ডব করেছে। এবং সকালবেলাও বেশ কয়েকটা বুথে বিরোধী দলের যারা পোলিং এজেন্ট এবং পরিচিত ভোটারদেরকে বাধা সৃষ্টি করেছে। তারপরেও পোলিং এজেন্ট গেছে, সব জায়গায় যেতে না পারলেও কিছু কিছু জায়গাতে গিয়েও বের হয়ে আসতে হয়েছে। কিন্তু মানুষ প্রায় অকুতভয় হয়ে যেভাবেই হোক আমাদের ভোট দেব তারা গেছেন। কিন্তু বিকালবেলা এই যে মন্ত্রীদের কথা বললাম, তাদের হস্তক্ষেপে সেখানেও পুলিশ এবং প্রশাসনের একটা অংশকে প্রভাবিত করে ওয়েবকাস্টিংকে অচল করে দিয়ে টহলদারি পুলিশ, কারণ বাইরে টহলদারি পুলিশ হলো স্থানীয় পুলিশ অফিসারদের, এদের একাংশ, এদেরকে নিষ্ক্রিয় করে রেখে সেখানেও 5টি বুথে ছাপ্পা ভোট করে দিয়েছে। আমরা সেই 5টি বুথেরও সেখানে সুরমা কেন্দ্রের এই রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো 8 নম্বর রামপতি এসবি স্কুল, উছাইনালা গ্রাম পঞ্চায়েতে, দরং এসবি স্কুল 12 নম্বর বুথ দরংয়ে, 14 নম্বর বুথ এটা হলো নন্দকিশোর জুনিয়র বিসি স্কুল, তারপর 18 নম্বর বুথ এটা হলো ছোট শর্মা এসবি স্কুল, ছোট সুরমা এসবি স্কুল, আর 24 নম্বর বুথ এটা হলো বামনছড়া এসবি স্কুল। এই 5টা কেন্দ্রে আমরা সুরমা বিধানসভা কেন্দ্রে আমরা রিপোলিং আমরা চাইছি। তো আমি আশা করব যে চিফ ইলেকশন অফিসারের দপ্তর তারা যেরকমভাবে আপ্রাণ চেষ্টা করেছেন এই 4টা কেন্দ্রের এই ইলেকশনকেই ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য, এবং নিশ্চয়ই এই যে বর্দোয়ালি বা 6 আগরতলা বা সুরমা ওয়েবকাস্টিংয়ে বিজেপির এ সমাজ বিরোধীদের তাদের যে এই কলঙ্কিত যে অধ্যায় এগুলি ক্যামেরা ধরা আছে, এগুলো দেখলেও ইলেকশন কমিশনও তারা দেখবেন সচক্ষে, এবং আমাদের যে অভিযোগ আমরা করছি মিলিয়ে দেখে এগুলোর যে রিপোলিংয়ের ব্যবস্থা করে যে ত্রিপুরাজ্যের মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আর্জ, ত্রিপুরাজ্য থেকে এই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এই শক্তিকে বিদায় করার জন্য এই নির্বাচনকে যেরকমভাবে হাতিয়ার করার চেষ্টা করেছে তার মর্যাদা ইলেকশন কমিশন দেবেন আশা করি। এবং রিপোলিং হবে এবং সেই রিপোলিংয়ে মানুষ আরও বেশি ঐক্যবদ্ধভাবে তার অধিকার প্রয়োগ করার চেষ্টা করবেন এটা আশা করি। এটাই মোটামুটি আমাদের বক্তব্য। যদি কোনো ক্লারিফিকেশন চান বলতে পারেন। জিতেনবাবু, একটু আগে বিজেপির একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে একটি নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং তাতে ভোটারদের এবং বিজেপি কার্যকর্তাদের প্রভোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো ভায়োলেন্স বা পোল ভায়োলেশন হতে পারে। এই বিষয়ে আপনার রিঅ্যাকশন? আমি তাদের সেই ধৈর্যের পরিচয়কে স্বাগত জানিয়ে বলবো, আপনাদের মানে ক্যামেরায় আপনাদের এই কি বলে এই ভিডিও ফুটেজে যে সমস্ত যে কীর্তিমান বিজেপির যে এদের মানে সোনার টুকরো ছেলে ধরা পড়েছে, এদেরকে একটা একটা করে ধরে নিয়ে করুন। আপনারা সাংবাদিকরা অনেককে আপনারা প্রশ্ন করেছেন তোমার বাড়ি কোথায়, ঋষ্যমুখের পৃষ্ঠা প্রমুখ এখানে এসে ভোট দিচ্ছে, জোলাইবাড়ির সাবরমের গুন্ডা এখানে এসে ভোট দিচ্ছে, কোথায় সেই আম্বাসার যুবক আগরতলা এসে কি কাজ করছে। কাজেই বিজেপির সেই যে মান্যবরদের বলবো, দয়া করে এই সমস্ত একটা একটা এই ভিডিও ফুটেজ বা স্থির চিত্রগুলি দেখে আপনারা তদন্তের ব্যবস্থা করুন
এবং কারা সে ষড়যন্ত্র করছে এবং কারা তার পেছনে, এটাকে ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটা খুলসা করুন যদি হিম্মত থাকে, রাজনৈতিক তাদের সেরকম কোনো নৈতিকতা থাকে। বিজেপি সবটাই হারিয়েছে এবং এই নির্বাচনে যা প্রদর্শন করেছে এতে বিজেপি যে টোটালি পলিটিক্যালি দে আর ব্যাংক্রাফট, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেল। কাজেই এদের এই সমস্ত বক্তব্য রাখার কোনো নৈতিক অধিকার তাদের নেই। Sir, overall, that means you are satisfied with the role of the election commission. Yeah. But the problem started with. No, that I said that the office of the chief election officer, that is, they are the what will say agent of the election commission of India. Their role was very much positive, proactive, and from the day one of the declaration of the notification of the election, they tried the level best actually to ensure that this election is conducted and to have a breakthrough, to break the barrier of last 4.5 years, what happened under this regime. But there, due to inaction, not only I would not say inaction, it is something they are inclined with the ruling party, a section of the police, their hierarchy, and also at the bottom level. That attempt or that what will say emphasis of the Election Commission of India here, it could not be that is they could not yield the expected result. দ্বিতীয়বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবের মাঝে যে ভোট হয়েছে সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সবচেয়ে কম ভোট পার্সেন্টেজ, সেটা নাকি? এই উৎসব যদি হয় ছুরি মারা, এই উৎসব যদি হয় যে অন্য জেলার লোক এসে আরেকজনের ভোট কেড়ে নেবে, এটাই যদি বিজেপির উৎসব হয়, তো এর মধ্য দিয়ে বিজেপির রাজনীতি, বিজেপির তাদের কি বলে এই রাজনৈতিক দর্শনের পরিচয় তারা দিচ্ছেন। আর এই উৎসব এত কিছু করেও, এত চেষ্টা করেও এই ত্রিপুরার যে একটা সময়তে যে 90% বেশি ভোট হতো, এটা হতে পারল না। এটা তো ডক্টর মানিক সাহা, তিনি মাত্র মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি কথা বললে হয়তো একটু আহত হবেন, আমি তাকে বলবো তার যদি বিন্দুমাত্র যদি রাজনৈতিক নৈতিকতা থাকে, এই দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আগামীকাল। যে না, আমি পারলাম না, অন্তত এখানে থেকে অনেক বড় বড় কথা বলেছেন যে না, কিভাবে সুস্থ বা শান্তিপূর্ণ নির্বাচন করাতে হয় তিনি করবেন এবং অতীতের পাপ স্খলন করাবেন, কিন্তু করানো তো আরো বেশি পাপ করলেন তিনি। জিতেন্দ্রবাবু, 2019 এবং 2021 পুরো ভোট নিয়ে আপনাদের অভিযোগ ছিল, অনেক অভিযোগ ছিল। এবার যেটা জানানো হয়েছে যে দুটি কেন্দ্রেরই, আমরা যদি পশ্চিম ত্রিপুরা জেলার বলি, দুটি কেন্দ্রের আরো এবং নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল যে এবার ভোট একেবারে আলাদা, আধুনিকতাকরণ আনা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে আরো অনেক বেশি স্ট্রিক্ট হবে ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে ধরে সমস্ত কিছু। কি মনে হয় আপনাদের দুটি আগের যে নির্বাচন তার থেকে কি আলাদা হয়েছে? আমি সেটাই বললাম যে 2019-এর যে লোকসভা, তখনও যে অন্তত পূর্ব ত্রিপুরার যিনি রিটার্নিং অফিসার, ব্যক্তিগতভাবে তার চেষ্টা ত্রুটি ছিল না, যে কারণে তখন সেই ভোট সমুটো 7 দিন পিছিয়েছে ইসিআই। এবং এই পশ্চিম ত্রিপুরাতেও যে 1952 ইংরেজির পরে এত সংখ্যক বুথে রিপোলিং হয়নি, যেটা হয়েছে এই পশ্চিম ত্রিপুরা, যেটা একদিকে রেকর্ড, আরেকদিকে হলো বিজেপির কলঙ্ক। তো এদিক থেকে এরপরে যে সমস্ত ভোট হয়েছে রাজ্য ইলেকশন কমিশনের অধীনে, এগুলো তো ভোটই হয়নি। ইলেকশন কমিশন অফিসেই ছিল এটা যেন বিজেপির একটা শাখা অফিস। এই যে মিস্টার রাও যখন ইলেকশন কমিশনার ছিলেন, তারপরে এই যে মানিকলাল দে আসলো, এরা হয়ে গেছিল বিজেপির পৃষ্ঠা প্রমুখ, সাথে হলো ত্রিপুরার এই যে বর্তমান ডিজি। তো এর থেকে যেটা বললাম আমি, যে বর্তমান যে সিইউ
এবং আরোরাও টু সাম এক্সটেন্ট, আমি সবটা দেব না, দে ট্রাইড দ্য লেভেল বেস্ট টু ব্রেক দ্য ব্যারিয়ার, কিন্তু পারল না। যে পুলিশ সেভাবে যদি সহযোগিতা করত তাহলে আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা মানে কি বলে একটা রিলিফ পেত, যে না গণতন্ত্র মরে যায়নি, সংবিধান শেষ হয়ে যায়নি। ত্রিপুরা রাজ্যের মধ্যে তার চেয়ে ঋতগৌরব ফিরে আসবে, কিন্তু আসতে দিল না। তবে তাদের এই চেষ্টার মধ্য দিয়ে আগামী দিনের জন্য একটা বিরাট আশা সঞ্চারিত হলো, এটা নিশ্চয়ই বলবো। So you say the BJP has turned politically bankrupt. You have made similar allegations in the past, and now you make the same allegations again. What makes you think? No, bankruptcy means, you see, the chief minister of the state, he is the one of the candidates. So while a person of this stature is in the hell of the affairs, there should have been an attempt from his end also to ensure the peace, tranquility and sanctity of the election process. But rather what happened? Totally opposite. In broad daylight, they tried to strangulate the democracy. What happened today? So that's I'm saying. It is the bankruptcy of the BJP, that they have nothing to that is offer to the people, except only option remain that terrorizing the people and looting the vote. But this will not do. This is the end of the game and end of the day for the BJP. But Mr. Manik has appealed everyone for peace and tranquility. After becoming the CM, he has given a message also, and he is the party chief. Does it mean he will have a control on the party as well as in the administration also? It is just what I'll say, double face. I would not use the other word. In one hand, he is saying that appealing to maintain the peace and tranquility and other thing. In other hand, he brought all the hooligans from all over the state. This is only one by-election. If to win the by-election, the ruling party, and being in the office of the chief minister, he or she has to hire there is miscreants like that. So what remains? What option remains before the people? What is the democracy? It is just a double standard thing. That is, by saying all this thing, he played before the people of Tripura, and he proved his mettle. Really, to what respect he have to the Constitution of India and the democracy. But now, do you think people are resistant? Yes. What today we have witnessed, really, we are very much encouraged. Yes, since this is by-election, so that's why that entire population of the state, they have not participated in this process. But days are coming, and it is a clear indication that in days to come, months to come, years to come, people of Tripura, they will resist against this kind of the bankruptcy, this kind of the, what I'll say, the utter disrespect to the democratic process. 2018 সালে বিধানসভা নির্বাচনের পর আপনারা একটি সিটে জিতেছিলেন যুবরাজগঞ্জে। এখনকার যে বাই-ইলেকশন হয়েছে, চারটির মধ্যে আপনারা কতটাই জয়ের আশা দেখছেন? দেখুন, এটা 26 তারিখে ভোট গণনা হবে, কাজেই আগেভাগেই এতটা সিটে জিতবো, এত হবে আমি বলবো না। কিন্তু এই উপনির্বাচনটা সবচেয়ে বড় কথা ছিল মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে কিনা। এরকম একটা পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য তাদের সেই ইচ্ছা সেরকমভাবে তারা প্রকাশ করবে কিনা। আমি সেই দিক থেকে বলছি, দিস ইজ এ বিগ ভিক্টরি।
আমি তো স্পেশালি বললামই, যুবরাজনগর কেন্দ্রে তো একেবারে গতকাল সারা রাত মানুষ জেগেছিল, সারা রাত। বিজেপির কিছু সমাজ বিরোধী এসেছিল কাছাড় থেকে, একটা বাড়িতে তাদেরকে কনফাইন করে রেখেছে, একদম পুরো গ্রামের মানুষ। এবং আগরতলা শহরেও, যেখানে পুলিশের একাংশ এবং শাসক দল এত গুন্ডা হায়ার করে এনেছে, একে প্রতিরোধ করে এইভাবে ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা, 80 বছরের বৃদ্ধা যেরকম ভাবে প্রায় লড়াই করে ভোট দিয়েছেন, এটা তো মানে আমি বলবো এটা আগামী দিনের জন্য, গণতন্ত্রের জন্য একটা বিরাট একটা মানে কি বলে পাওনা, একটা অক্সিজেন দিয়ে গেল এই ভোট। তাহলে কি আপনি মানছেন যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা তার থেকে সাধারণ মানুষের প্রশংসা দাবি রাখে? দুটোই। এবং অবশ্যই সেই জায়গাতে আমি আপনাদের প্রেসকেও যুক্ত করব, যে প্রেসও যে ভূমিকা আজকে নিয়েছেন আপনারা, এটাও খুবই প্রশংসনীয়, সবটা মিলিয়েই। কারণ গণতন্ত্র রক্ষায় যে জনগণ, ইলেকশন মেশিনারি অর্থাৎ কনস্টিটিউশনাল যে অ্যাপারেটাস, ইনফ্রাস্ট্রাকচার, সবাই যদি একসাথে কাজ না করে এটা সম্পূর্ণ হয় না। কিন্তু এটা আরো ভালো হতে পারত যদি পুলিশের তরফ থেকে, আমরা বারবারই বলি আমরা পুলিশের তরফ থেকে কোনো সেরকম ফেভার চাই না, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক। কিন্তু ত্রিপুরা রাজ্যের পুলিশ এখনো সেই শিক্ষা নেয়নি, জনগণে তাদের সেই শিক্ষা নেওয়ার ব্যবস্থা করবে আগামী দিন। ওকে, থ্যাংক ইউ।